স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে অষ্টম শ্রেণীতে, তাদের জন্য একটি বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একের এক, আরব সেনাপতি ও মুর সেনাপতির আলোচনার বিষয় কী ছিল? উত্তর হবে কয়ের দাগে পূর্বপুরুষদের বীরত্ব। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন? উত্তর হবে শুকনো তালপাতার উপর লিখে নিচ্ছিলেন। একের তিনের দাগে প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলবো, এই প্রশ্নে যে উত্তরগুলো তুলে ধরা হয়েছে বা প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো থেকে 30 মার্কের মধ্যে তোমাদের কিন্তু 20 মার্ক কমন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কাজেই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক উপকৃত হবে। একের তিনে থেকে প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল, কে বলেছিল? সঠিক উত্তর হবে ঘণ্টা। এই ঘণ্টা হচ্ছে একটা খলিফা ছেলে। পরবর্তী প্রশ্ন, অথবা বাঘের বিক্রম সম মাঘের হিমানী চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবিকে? উত্তর হবে রায়গুণাকর ভারতচন্দ্র, অর্থাৎ গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে কার্নিসে বসা চড়ুইটির চাহনিতে কি ছিল? উত্তর হবে, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে তাচ্ছিল্য মজার। একের পাঁচের দাগে প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, কথাকলি ও কত্থক এর সঙ্গে কি কার যোগ রয়েছে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে চিতা ও বন ময়ূরের যোগ রয়েছে। অথবা প্রশ্ন, তোতাই সবুজ জামা পরতে চায় কারণ কি? কারণ হচ্ছে তার গায়ে প্রজাপতি বসবে। এরপরে পরবর্তী প্রশ্নের উত্তর আমরা জানব। রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে? আমরা দল বিশ্লেষণ করলে পাবো র বিন দ্র নাথ, অর্থাৎ 4টি দল। তাহলে গয়ের দাগে উত্তরটি ঠিক হবে। একের আটের দাগে অপিনিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে হর্ষই এবং হর্ষ উ। পরবর্তী প্রশ্ন, একে নয় দাগে স্ক্রু গ্রেটার দেন স্ক্রুপ বা স্ক্রুপ গ্রেটার দেন স্ক্রুপ, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম। কয়ের দাগে উত্তরটি ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, অথবা প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর নাম কি? উত্তর হবে কয়ের দাগে উত্তর স্বরভক্তি বা বিপ্রকর্ষ। একে 10 থেকে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যাসাগর শব্দটির মধ্যে কটি রুদ্ধদল কয়টি মুক্ত দল রয়েছে? বিদ্যাসাগর শব্দটিতে আমরা দল বিশ্লেষণ করলে পাবো বিদ দা সা গর, অর্থাৎ 2টি রুদ্ধদল 2টি মুক্ত দল রয়েছে। এরপরে আমরা চলে আসব দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 14টি। 2-এর 1, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হচ্ছে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে তারপরে স্টেশন থেকে স্টেশনে নেমে 1 মাইল হেঁটে ক্যাবলার মামার বাড়ি, ওই ক্যাবলার মামার বাড়ির বাগান বাড়িতে বনভোজনের জায়গা স্থির হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অথবা প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, কিসের কীর্তি রেখে যেতে চান? উত্তর হবে গ্রিক সম্রাট, আবার বলছি গ্রিক সম্রাট সেকেন্দার দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চান। এরপরে দুয়ের দাগে চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল, এখানে লটা ওঠেনি, ও সময় নির্দেশ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সিন্ধু নদের তীর এবং সময় হলো সন্ধ্যা। অথবা প্রশ্ন রয়েছে, আমাদের জাতীয় ধর্ম, এই যে জাতীয় ধর্মটি কি? আমরা জানি আতিথেয়তা বিষয়ে আরব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা করে না, অর্থাৎ অতিথিদের যথাযোগ্য সম্মান সহকারে আতিথেয়তা রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, 2-এর 3-এর দাগে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কী ছিল? আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা ছিল ফার্সি ভাষা। 2-এর 4 থেকে প্রশ্ন, মনের আজ কহজে কি বলতে চাওয়া হয়েছে? উত্তর হবে মনকে বলতে চাওয়া হয়েছে যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যরে লো সহজে, অর্থাৎ ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজে গ্রহণ করতে হবে, ফলে জীবন সুন্দর ও মধুময় হয়ে উঠবে আর প্রকৃত সুখ লাভ করা যাবে। অথবা প্রশ্ন, চলে আসছে এমনি রকম কোন সময়ের কথা, এখানে কোন সময় থেকে চলে আসছে? আমরা জানি মান্ধাতার আমল থেকে এটা চলে আসছে। কি চলে আসছে? উত্তর হবে মানুষের স্বভাবের বৈচিত্র্য চলে আসছে, অর্থাৎ কেউ তোমাকে ভালোবাসবে, কেউ বা ভালোবাসবে না, কেউ বা তোমাকে ফাঁকি দেবে, তুমিও অপরকে কতকটা ফাঁকি দেবে, এই বিষয়গুলো মান্ধাতার আমল থেকে চলে আসছে। এরপরে আমরা চলে যাব 2-এর 5-এর দাগে, তোতাই অ আ ক খ পড়বে না, হাইফেন দিয়ে আচ্ছা প্রশ্ন রয়েছে পড়বে না কেন? উত্তর হবে তোতাই গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যেই থাকতে চায়, সেই জন্য তোতাই অ আ ক খ পড়বে না। 2-এর 6-এর দিকে প্রশ্ন, এসবই আমার হবে, আমর হয়ে গেছে আমার হবে, এসব বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে? অর্থাৎ কবির ঘরের জানালা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা প্রভৃতি সামগ্রীকেই বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, অথবা প্রশ্ন, পরবাসী কবিতাটির কবির নাম লেখো। পরবাসী কবিতাটির কবি হলেন বিষ্ণু দে। 2-এর 7 থেকে প্রশ্ন, হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা, কার উক্তি? উক্তিটি হচ্ছে প্রসন্ন গুরু মহাশয়ের, এটি উক্তি ছিল।
পরবর্তী প্রশ্ন, অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? শেওড়া ফল খেয়ে নিলে মানুষ নাকি পাগলা হয়ে যায়, এইরকম একটা অনুমান অপু করেছিল। 2-8 থেকে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? অপুর টিনের বাক্সে একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কত কড়ি, 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, আর খান কত খাপড়ার কুচি ছিল। এরপরে পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন আমরা চলে যাব। অপু ঝোপের মধ্যে কি দেখেছিল? উত্তর হবে অপু ঝোপের মধ্যে দেখেছিল খরগোশ। আমের কুশি জারাতে দুর্গা অপুর কাছে কি কি জিনিস চেয়েছিল? আমের কুশি জারাতে দুর্গা অপুর কাছে নুন চেয়েছিল, তেল চেয়েছিল, আর লঙ্কা চেয়েছিল। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি ছিল? উত্তর হবে রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম ছিল আশালতা। 2-10 থেকে প্রশ্ন, বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর হবে বালক অপু বর্ণ পরিচয় বইতে ক্ষয়ে খরগোশের ছবি দেখেছিল। অথবা প্রশ্ন, দুর্গা কোথায় কোন ব্রত পালন করেছিল? উত্তর হবে দুর্গা বাড়ির ভিতরের উঠোনের পেঁপে তোলায় পুণ্যিপুকুর ব্রত পালন করেছিল। 2-11 দাগে প্রশ্ন, চিনিবাস হরিহরের বাড়ি ঢুকলো না কেন? চিনিবাস হলো একজন ময়রা, তাই হরিহরের বাড়ি সে ঢোকেনি, কেননা হরিহর এবং তার স্ত্রী সর্বজয়া, অপু, দুর্গা এই পরিবারে চরম দারিদ্র, অর্থ সংকটে যাচ্ছে, তাই চিনিবাসের কাছ থেকে মিষ্টদ্রব্য ওরা কিনতে পারে না, সেই জন্য চিনিবাস হরিহরের বাড়ি ঢুকলো না। অথবা প্রশ্ন, নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবে? নীলকণ্ঠ পাখি বাবলা গাছে এসে বসবে। এরপরে ব্যাকরণগত প্রশ্ন, অভিশ্রুতি কাকে বলে? আমরা একটু জেনে নেব, তোমরা একটু মন দিয়ে শোনো। অপিনীতিজাত হর্ষই বা হর্ষ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে যে ধ্বনি পরিবর্তন সাধিত হয় তাকে অভিশ্রুতি বলে। যেমন আসিয়া গ্রেটার দেন আইসা গ্রেটার দেন এসে, তাহলে এখানে এসে হলো অভিশ্রুতির দৃষ্টান্ত। আরেকটি উদাহরণ দিই, কন্যা কইন্না কনে, এখানে কনে হলো অভিশ্রুতির দৃষ্টান্ত। বানিয়া বাইন্না বেনে, বেনে হলো অভিশ্রুতির দৃষ্টান্ত। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস কাকে বলে? উদাহরণ দাও। আমরা জানি উচ্চারণকালে শব্দস্থিত ধ্বনির স্থান বিনিময় বা পরিবর্তন হলে যে ধ্বনি পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। যেমন বাক্স গ্রেটার দেন বাস্ক, বাতাসা গ্রেটার দেন বাসাতা, হ্রদ গ্রেটার দেন দহ, তাহলে এই বাতাসা, বাসাতা, দহ, বানারসি গ্রেটার দেন বেনারসি, এই বেনারসি হলো ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাসের দৃষ্টান্ত। 2-13 থেকে প্রশ্ন, অপিনীতি কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হর্ষই বা হর্ষ উচ্চারণের সময় নিজের জায়গায় উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত আগে অর্থাৎ ঠিক আগে উচ্চারিত হলে যে ধ্বনি পরিবর্তন ঘটে তাকে অপিনীতি বলে। যেমন রাতি গ্রেটার দেন রাইত, এ রাইত হলো অপিনীতি। আজি থেকে আইজ, কালি থেকে কাইল, রাখিয়া থেকে রাইখা, আসি থেকে আইসা, বসে থেকে বৈশা, এখানে রাইখা, বৈশা, আইসা, নাইচা, এগুলো সবই হলো অপিনীতির দৃষ্টান্ত। এরপরে আমরা চলে যাব স্বরভক্তির সংজ্ঞাসহ উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন। শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের কষ্ট কমানোর জন্য এই সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটলে যে ধ্বনি পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যেমন প্রীতি গ্রেটার দেন প্রীতি, স্নান গ্রেটার দেন স্নান, ধর্ম গ্রেটার দেন ধরম, ভক্তি গ্রেটার দেন ভকতি, কর্ম গ্রেটার দেন করম, তাহলে এখানে করম, ভকতি এই সমস্ত হলো স্বরভক্তির দৃষ্টান্ত। নুন আনতে পান্তা ফুরায় এবং গেঁয়োযোগী ভিক পায় না প্রবাদটির অর্থসহ বাক্য লেখো। বলে দিচ্ছি উত্তরটি। প্রথমে নুন আনতে পান্তা ফুরোয়। বিমলদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরায় দশা হয়েছে। এরপরে গেঁয়োযোগী ভিক পায় না, এখানে গেঁথ হয়ে গেছে, গেঁয়োযোগী হবে। তাহলে উত্তরটি এরকম দাঁড়ালো, কমলবাবু ভালো গান গাইলেও পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ডাক পান না, কারণ গেঁয়োযোগী ভিক পায় না। পরবর্তী প্রশ্ন, দল বিশ্লেষণ করো। দল বিশ্লেষণ করো রয়েছে অকাল বোধন এবং বিবেকানন্দ। অকাল বোধন দল বিশ্লেষণ করলে হবে অ কাল বো ধন, অর্থাৎ এখানে 4টি দল, অ কাল বো ধন 4টি দল। আবার বিবেকানন্দ বি বে কা নন দ 5টি দল। আর মুক্ত দল কাকে বলে? যে দলটি স্বরধ্বনি দিয়ে গঠিত হয় কিংবা যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। যেমন আলো শব্দটি দল বিশ্লেষণ করলে দাঁড়ায় আ আর লো, এখানে দুটো দলই হলো মুক্ত দল। সীমা গ্রেটার দেন সীমানা, এটি কিসের উদাহরণ? সীমা থেকে সীমানা, এটি অন্ত ব্যঞ্জনা গমের উদাহরণ। 2-17 চন্দ্রগুপ্ত শব্দটি দল বিশ্লেষণ করে রুদ্ধদল মুক্ত দল চিহ্নিত করো। চন্দ্রগুপ্ত চন দ্র গুপ্ত 4টি দল। তাহলে আবার বলছি চন দ্র গুপ্ত
তাহলে এখানে চন আর হচ্ছে গুপ, এই দুটো হচ্ছে রুদ্ধ দল, দ্র আর ত হচ্ছে মুক্ত দল। পরবর্তী প্রশ্ন, অথবা সমীভবনের অপর দুটি নাম লেখো। সমীভবনের অপর দুটি নাম হলো সমীকরণ, আর একটি নাম হলো ব্যঞ্জন সঙ্গতি। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। 3-1, কি বিচিত্রই দেশ, বক্তা যে বৈচিত্র্য দেখেছেন দেশের তা লেখো। অথবা মাছের কালিয়ার 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি। 3-2 থেকে প্রশ্ন, তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, বক্তাকে কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল। অথবা এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্য, সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন। 3-3 থেকে প্রশ্ন, ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কি। অথবা হয়তো ভাবে চড়ুই পাখিটি কিভাবে বলে কবি মনে করেন, এখানে কিভাবে একসঙ্গে হয়ে গেছে, কিভাবে বলে কবি মনে করেন। 3-4 থেকে প্রশ্ন, মরার চেয়ে বাঁচাই ভালো এমন মনে হওয়ার কারণ লেখো। অথবা প্রশ্ন, সবুজ জামা আসলে কি। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।